হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি একাডেমিক ইয়ার 2026-27 বছরে যারা আইসিসি স্কলারশিপে আবেদন করেছো তাদের জন্য। তোমরা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন পোস্টের মাধ্যমে জেনে গিয়েছো যে চট্টগ্রাম হাই কমিশনের আন্ডারে যারা আইসিসি স্কলারশিপে এই বছর আবেদন করেছেন তাদের কাছে মেল যাওয়া শুরু হয়েছে, অর্থাৎ ইপিটি পরীক্ষার ডেট ফাইনালাইজ করা হয়েছে এবং সেটি হচ্ছে ঈদের 2 দিন পরে, অর্থাৎ 30শে মে 2026-এ। আর এই পোস্ট দেখার পরেই যাদের কাছে মেল গেছে এবং যাদের কাছে মেল যায় নাই, উভয় পক্ষে একটা প্যানিকিং সিচুয়েশনের মধ্যে আছে আসলে, যে এটাতে কি আসবে না আসবে। তো আমি সবার জন্য যেই পরামর্শটা দিব, একটু ধৈর্য ধরো, প্যানিক হওয়ার কিচ্ছু নাই। এটা অতি সাধারণ একটা পরীক্ষা। এটাতে যদি তুমি পরীক্ষায় বসার আগেই এত প্যানিক এটা হয়ে যায় তোমার, তাহলে তুমি পরীক্ষাতে আসলে ভালো রেজাল্ট করতে পারবে না, যেটা আমার কাছে মনে হয় আর কি। সো এটাকে একটা গতানুগতিক আমাদের এইচএসসি পরীক্ষা কিংবা ওরকম অ্যাডমিশন টেস্টের মতো না ধরে একটা অতি সাধারণ পরীক্ষার মতো চিন্তা করো, তাহলে তুমি একটা পরীক্ষায়, অর্থাৎ যে ইপিটি পরীক্ষাটা আছে ওটা তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর ইপিটি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে, যারা উত্তীর্ণ হয়, তারাই মূলত ফাইনাল ভাইভার জন্য ডাক পায়। আচ্ছা, ফাইনাল ভাইভার বিষয়টা না হলে আরেকদিন আমরা ডিসকাস করব। তো ইপিটি পরীক্ষায় মূলত সাধারণত কী হয়, আমি একটু নন ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা নিয়ে বলি, কারণ নন ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় পোস্টও কম আসে এবং নন ইঞ্জিনিয়ারিং যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে আসলে তাদের অনেক চিন্তার মধ্যে থাকতে যে আসলে কী আসবে, ম্যাথ আসবে নাকি ইংরেজির কী আসবে, কোন সেক্টরটা আসবে, এটা নিয়ে আসলে অনেক কনফিউশনের মধ্যে থাকে। তো আমি বিগত কয়েক বছরে যদি আমি প্যাটার্নটা চিন্তা করি চট্টগ্রাম হাই কমিশনের, তাহলে আমরা ওখান থেকে একটা জিনিস রিয়েলাইজ করতে পারি, তা হচ্ছে চট্টগ্রাম হাই কমিশনে সাধারণত নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা হচ্ছে মাস্টার্স, পিএইচডি কিংবা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করতেছে, তাদের প্রত্যেকের জন্যই মূলত এসে লিখতে দেওয়া হয়। কোনো গ্রামাটিক্যাল পার্ট আমার ক্ষেত্রে লাস্ট বছর আসেনি এখন পর্যন্ত, এবং আমি যখন 2022-এ অ্যাপ্লাই করেছিলাম সেই বছর আমার ক্ষেত্রে কোনো ধরনের গ্রামাটিক্যাল পার্ট আসেনি, কিন্তু এসে লিখতে দেওয়া হয়েছিল। তো সেই প্যাটার্ন যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে বলতে পারি যে নন ইঞ্জিনিয়ারিংদের জন্য শুধুমাত্র এসেই লিখতে দেওয়া হচ্ছে। এখন এসের ক্ষেত্রেও মানুষের কাছে একটা মানে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কি প্র্যাকটিস করবো বা কি আসবে, কি ধরনের এসে আসবে, ওখানে কি দা কাউ লিখতে দেওয়া হবে নাকি দা হর্স লিখতে দেওয়া হবে নাকি দা স্কুল কিংবা আমার স্কুল কিংবা তোমার জার্নি বাই ট্রেন লিখতে হবে। আসলে এমন কোনো ধরনের মানে গতানুগতিক এসে লিখতে দেওয়া হয় না, কারণ এই এসের মাধ্যমে আসলে মূলত তুমি কীরকম স্টুডেন্ট, তোমার মন মানসিকতা, তোমার ওয়ে অফ থিঙ্কিং, সেটা তারা জাজ করতে পারে তোমার এসে লিখনির মাধ্যমে। সুতরাং তারা এমন কিছু টপিকই চুজ করবে বা চুজ করে থাকে যার মাধ্যমে, যেটা আনসার দেওয়ার মাধ্যমে তুমি তোমার কি মন মানসিকতা, তোমার একটা দেশ সম্পর্কে কিংবা তোমার একটা স্কলারশিপ সম্পর্কে বা একটা স্কলারশিপ পাওয়ার কীরকম যোগ্যতা আছে, তারা সেটার জাজ করে ফেলতে পারে। এখন আমি যদি বলি গত বছরের ক্ষেত্রে বা ওভারঅল যদি আমি চিন্তা করি, সাধারণত এসের ক্ষেত্রে ট্রেন্ডিং টপিকগুলোর উপরে এসে এসে থাকে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে। তো ইন্ডিয়া বাংলাদেশের যে ট্রেন্ডিং টপিকগুলো থাকে কিংবা ইন্ডিয়ার যে ট্রেন্ডিং টপিকগুলো থাকে অথবা বাংলাদেশের কোনো ট্রেন্ডিং টপিক উপরে এসে লিখতে আসতে পারে। যেমন গত বছর একটা এসেছিল যে ইন্ডিয়া ইজ এ গ্লোবাল ইমার্জিং পাওয়ার। তো ওটার উপর যে আসলে ইন্ডিয়া যে পুরো বিশ্বে রাজত্ব করছে, তার টেকনোলজি, তার ইনফ্রাস্ট্রাকচার কিংবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তো এই জিনিসগুলোর উপরে তোমাকে লিখতে হচ্ছে। তুমি সেটার জন্য কি করতে পারো, তুমি গুগলে ইজিলি সার্চ করতে পারো যে আসলে ইন্ডিয়ার বর্তমান কী কী টেকনোলজিতে আপগ্রেড আছে। তারপরে যদি আমি আরেকটা জিনিস উল্লেখ করতে পারি, তুমি এটা নিয়েও পড়তে পারো, যেমন ইন্ডিয়ার ইউপিআই সিস্টেমটা পুরো বিশ্বে অনেক বেশি অ্যাডভান্স একটা টেকনোলজি। যেমন কিছুদিন আগে, যদি আমি ভুল না বলি, জাপান থেকে একটা টেকনোলজি টিম এসেছিল ইন্ডিয়ার ইউপিআই সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা পর্যালোচনা করার জন্য। তারপরে বিমস্টেক, এটা নিয়ে তুমি একটু পড়াশোনা করতে পারো, তারপর সার্ক, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারো। তারপরে দেখা গেল বে অফ বেঙ্গল, কীভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশকেই কীভাবে হচ্ছে মানে হেল্পফুল, মানে কীভাবে উপকার করতেছে দুই দেশের জন্যই, এই জিনিসটা তুমি দেখতে পারো। এর পাশাপাশি দেখা গেল কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকতেও পারে যে ইন্ডিয়া বাংলাদেশের ট্রেড নিয়ে তোমার কী মতামত। আর তারপর দেখা গেল সাধারণত এই ধরনের কোয়েশ্চেনগুলো করে থাকে না, মানে কনফ্লিক্ট কোয়েশ্চেনগুলো করে থাকে না। তারপর তুমি তোমাকে হয়তো যদি কোয়েশ্চেন করে থাকে যে ইন্ডিয়া বাংলাদেশে বর্তমানে যে টেনশন সিচুয়েশনগুলো চলতেছে বর্ডারে, সেটা নিয়ে তোমার মতামতটা কি, এটা আসতে পারে। তারপর দেখা গেল ইলিগাল ইমিগ্রেশনের ব্যাপারগুলো যদি দিতে চায় আর কি, তারা দিতে পারে, কিন্তু সাধারণত আসলে এই ধরনের কনফ্লিক্ট ব্যাপারগুলো আসে না। বাট তুমি এই জিনিসগুলো নিয়ে যদি বেশ কিছু আর্টিকেল পড়ে যাও, তাহলে তুমি দেখা গেল একটা ভালো আনসার করতে পারবে। আর এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, অর্থাৎ
তুমি একটা মানসম্মত রেজাল্ট করার জন্য আমার কাছে মনে হয় কয়েকটা বিষয় খুবই জরুরি। যেমন তুমি তোমার যেহেতু এখন আজকে যদি আমি ভুল লাগে, আজকে মনে হয় সাধারণত 25 তারিখ, হ্যাঁ 25 তারিখ, তো তোমার কাছে আরও 5 দিন সময় আছে। এখন অনেকেরই ঈদ, বিভিন্ন উৎসবের আমেজ চলতেছে বাংলাদেশে। তো তুমি এই 5 দিনের মধ্যেও তুমি আজকে রাত থেকেই যদি ধরি আমি, তুমি একসাথে 10-20টা আর্টিকেল, ইন্ডিয়া বাংলাদেশ রিলেটেড আর্টিকেল পড়া শুরু করো। যখন তুমি একসাথে 10-20টা আর্টিকেল একসাথে তুমি ইংরেজিতে পড়বে কন্টিনিউয়াসলি, বুঝে বুঝে চেষ্টা করবে শেষ করার, অর্থসহ পড়ার চেষ্টা করবে, বা দেখা গেলো আগে একটা বাংলা আর্টিকেল পড়লে কিংবা ইংরেজি আর্টিকেলে পড়লে, যখন তুমি 10-20টা আর্টিকেল পড়বে তখন তোমার না যে কোনো ধরনের টপিকের উপরে ইন্ডিয়া বাংলাদেশ রিলেটেড তোমার একটা আয়ত্ত চলে আসবে, তখন তোমার আনসার করার একটা মানে পাওয়ার নিজের মধ্যেই চলে আসবে। আর আরেকটা বিষয় না বললেই নয়, যেটা আমার ক্ষেত্রে হয়, পরীক্ষার হলে ঢোকা মাত্রই, অর্থাৎ প্রশ্ন পাওয়ার হাতে পাওয়ার মাত্রই মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখন এই ব্ল্যাঙ্ক ব্যাপারটা তাও পরীক্ষা দিয়ে পাস কীভাবে করি কিংবা ভালো রেজাল্ট কীভাবে করি, যদি আমি ভালো স্টুডেন্ট না তারপরেও মানে পাস কীভাবে করতেছি, সেক্ষেত্রে কী হয়, পরীক্ষায় ঢোকা মাত্র অনেকের ক্ষেত্রেই মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো সেটার সমাধান হচ্ছে একটু ডিপ ব্রেথ নাও, কিছুক্ষণ ওয়েট করো, প্রশ্নটা একটু বারবার 2-3 বার পড়ো, তারপর দেখবে আস্তে আস্তে তোমার ব্রেনটা অপারেট হওয়া শুরু হবে এবং তুমি কিছু আনসার করতে পারবে। আর যাদের ব্রেন আসলে কাজ করে এবং ভালো স্টুডেন্ট, আমি খারাপ স্টুডেন্ট, আমার ক্ষেত্রে হয়তো এই টেকনিক কাজ করে, যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট টেকনিক কাজ করতে পারে, হয়তো দেখা গেল টপিক দেখলে তাদের মাথায় হুটহাট চপ চলে আসতে পারে। সো এইটা হচ্ছে ভালো রেজাল্ট করার একটা টেকনিক। তাছাড়া তুমি এই 5 দিনে প্রত্যেক দিন আমি সাজেস্ট করব 10টা করে আর্টিকেল কিংবা 10টা করে এসে, 10টা করে পেপার কাটিং পড়া স্টার্ট করো। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, টাইমস অফ ইন্ডিয়া আছে, তারপরে ডেইলি স্টার আছে। তো এই ধরনের পত্রিকাগুলো আর্টিকেল পড়তে পারো, বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেলও পাওয়া যায়। এই জিনিসগুলো যখন ইন্ডিয়া বাংলাদেশ রিলেটেড যে কোনো টপিক তুমি যদি পড়তে পারো এই মতলব 5 দিনে, তাহলে তোমার মধ্যে একটা ইংরেজির উপর একটা বেসিক আয়ত্ত চলে আসবে। তার পাশাপাশি আমি মনে করি যদি সাপোজ এই বছর পুরাতন ট্রেন্ডটা ফলো না করে, যেহেতু এই বছর নতুন হাই কমিশনার নিযুক্ত হয়েছে, নতুন মানে মতলব অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার নিযুক্ত হয়েছে, যদি সেটা ট্রেন্ড ফলো না করে, সেক্ষেত্রে হয়তো গ্রামাটিক্যাল পার্ট আসতে পারে। গ্রামাটিক্যালের ক্ষেত্রে আমার জানা মতো অন্যান্য হাই কমিশনে আমি যেটা লক্ষ্য করেছি যে বেসিক কম্পিটিটিভ যে ইংলিশ গ্রামার বইগুলো আছে ওগুলোর কোয়েশ্চেনগুলো তুমি যদি সলভ করো, ওখান থেকে কমন পড়ার সম্ভাবনা থাকে। কারণ তুমি টুকটাক বেসিক রুলগুলো যখন ওগুলোর সাথে মিলাই পড়বে, তখন তুমি পরীক্ষা হলে গিয়ে আনসার করতে পারবা। আর সাধারণত যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছো ইংরেজির উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের জন্য তো আসলে এই ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। আর যারা দাও নাই, তারা এই 5 দিনে একটু চেষ্টা করো অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা প্রিপারেশন নেওয়ার জন্য। আর একটু প্যানিক হওয়ার কিচ্ছু নাই, একটা স্কলারশিপ লাইফে তোমার মানে সব কিছু চেঞ্জ করতে পারবে না, তো আরও অনেক স্কলারশিপ আছে। বাট চেষ্টা করো, চেষ্টা না করে যদি মানে যুদ্ধের ময়দানে নামো তখন তোমার কাছে খারাপ লাগবে, বাট চেষ্টা করে নামো। হেরে গেলেও তখন তুমি মনকে বুঝতে পারবে যে না, অ্যাটলিস্ট আমি চেষ্টা করছিলাম, হয় না আমার লাকে ছিল না। আর আইসিসির ইজ অল অ্যাবাউট লাক। সো এটা ছিল আমার ব্যক্তিগত পরামর্শ। আর ভাইভা নিয়ে আমি ইপিটি পরীক্ষার পরে আমি আরেকটা ভিডিও বানাবো। আর এর মধ্যে তোমরা যারা এই বছর 2026-এ পরীক্ষা দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর একটা থিং অবশ্যই করবা, সেটা হচ্ছে তুমি প্রতিদিন 10টা করে আর্টিকেল পড়ো। এই 10টা আর্টিকেল পড়বা, দেখবা তোমার আসলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি দেখো, আমার কথা মিলাই নাও, দেখবা কাজে আসবে। যদি আইসিসিআর আবার সেই এসের ট্রেন্ডটা ফলো করে এবং এবছর আইসিসিআর এসে আসে। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা অনেক বড় হইলো, তো ভিডিওটা বড় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আসলে ডিটেলসে কথা বলতে গেলে আসলে ভিডিওটা বড় করা ছাড়া আসলে উপায় ছিল না। তারপর তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া ভাইয়াকে মেসেজ করতে পারো। আর ভাইয়ার পরিচয় আশা করি সবাই অনেকেই জানো। আমার নাম মিনহাজ রহমান, বর্তমানে পাঞ্জাব ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতেছি MBA-তে, এবং আমি ব্যাক টু ব্যাক 2বার স্কলারশিপ পেয়েছি। প্রথমে 2022-এ স্কলারশিপ পেয়েছিলাম এবং এরপর 2025-এ আমি স্কলারশিপ পেয়েছি। সো এইটুকু হলো আমার পরিচয়। আর সবার জন্য শুভকামনা, অর্থাৎ যারা চট্টগ্রাম থেকে 30 তারিখ ইপিটি পরীক্ষা ফেস করতে আসো তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।